1 Season 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। লড়াকু দিদিরা ঘরে বাইরে প্রতিনিয়ত যুদ্ধ করে যায়। কখনো সে গৃহকর্মী নিপুণা, কখনো মেধাবী, কখনো আবার দশভুজা। এমনই 4 জন দক্ষ দিদিকে নিয়ে শুরু করব আমাদের আজকের পর্ব। প্রথমে আছেন মিতালি রায়। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা নিয়ে তোমার কাছে এসেছি খেলবো বলে। আমি সোদপুর থেকে এসেছি। ভেরি গুড। তুমি সিঙ্গার? ভেরি নাইস। তোমার গানও শুনবো এবং জীবনের গল্পও শুনবো। হ্যাঁ, একদম। মুনদাস। নমস্কার দিদি, আমি সোনারপুর কামরাবাদ থেকে এসেছি। বিভিন্ন দোকানে মোমো, ফিশ ফিঙ্গার পাওয়া যায়। এটা কিভাবে আসছে, কিভাবে তৈরি হচ্ছে, এই কারখানাই আমার। কিভাবে মহিলা দিয়ে এই কারখানাটা আমার তৈরি হয়েছে, সেই গল্প আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি। মানে মোমোর কারখানা আপনার? বাহ! আজকে আপনি আমার জন্য মোমো আনেননি? হ্যাঁ দিদি, সবার জন্য এনেছি। ঠিক আছে, আমরা সবাই মিলে তাহলে সেই মোমো খেয়ে আজ পর্ব শেষ করবো। অবশ্যই দিদি। আচ্ছা, অম্বুজা রাউত। নমস্কার দিদি। শুধু সিমেন্ট সিমেন্ট। ছোটবেলা থেকে আমার পরিচয়টা এরকমই, মানে সিমেন্ট। নামটার একটা খুব সুন্দর অর্থ আছে। কি মানে? অম্বু অর্থাৎ জল। নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে জয়তী। বড় মিতালি, কতদিন ধরে গানের জগতে আছো? গান একদম ছোট থেকেই করি। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে সবাই গান বাজনার সাথে যুক্ত। ধরে বেঁধে গান শেখানো, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত তখন ছোটবেলা থেকে অনেক করেছি। তারপরে গ্র্যাজুয়েশন করার পর আমি প্রফেশনালভাবে এটাকে নিলাম যে না, আমি এখন মানে স্টেজ শো করা বা অন্যান্য সমস্ত। তো খুব কম বয়স থেকে তো মিতালি গান শুরু করেছো। কিভাবে জীবনটা কিভাবে এগিয়ে নিয়ে গেলে? জীবনটাকে এগিয়ে নিয়ে গেলাম বলতে, স্কুল কলেজ পড়াশোনা সব কমপ্লিট হলো? হ্যাঁ, বাবা টিচার ছিলেন, আচ্ছা। 40 বছর শিক্ষকতা করেছেন। বাবার জন্যই সব কিছু। মানে আমি যখন জীবনে প্রথম প্রোগ্রাম করি তখন আমার আয় হলো 50 টাকা। ফার্স্ট প্রোগ্রাম করেছিলাম যখন, বগুলায় প্রোগ্রাম করতে গেছিলাম, ট্রেনে করে যাওয়া। তখন রানাঘাট, নৈহাটি, তখন গাড়ি ছিল না। বাবা আমাদের সাথে যেতেন প্রোগ্রামে গিয়ে, সেই ট্রেনে করে ঝুলতে ঝুলতে, ডেলি প্যাসেঞ্জারই ট্রেন তখন, অফিসের ওই সময় কষ্ট করে গিয়ে প্রোগ্রাম খুব করতে কষ্ট। ওখানে গিয়ে স্পটে গিয়ে প্রোগ্রাম ড্রেস করা, মেকআপ করা করে আবার রাত্রে, মানে ফার্স্ট ট্রেন যখন 4টে, 4:30 সময় ভোরবেলা ফার্স্ট ট্রেনে আসা, সোদপুরে নেমে তারপরে বাড়ি গেলাম। তখন বাবা আবার আমাদের মানে রেখে, আমার দিদি আমি দুজনেই গান করি, তো তারপরে আমাদের রেখে বাবা বাজার করে আবার এসে রান্না করা। মা অসুস্থ ছিলেন, ছোটোবেলা থেকেই মাকে অসুস্থ দেখেছি। বাবাই মা, বাবাই বাবা। তো স্ট্রাগল করতে করতে কিন্তু আমি সাপোর্ট পেয়েছি, খুব ফুল সাপোর্ট পেয়েছি ফ্যামিলি দিক দিয়ে। এবং বিয়ের পরেও আমি খুব সাপোর্ট পেয়েছি, কারণ আমার হাজব্যান্ড মিউজিশিয়ান। প্রোগ্রামেই পরিচয়, প্রোগ্রামেই প্রেম, এবং 6 মাসের প্রেমের পরেই বিয়ে করে নিয়েছি। আচ্ছা, কতদিন হলো বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 10 বছর। তো বিয়ের পরেও কি গান বাজনা? এখনো চলছে। দুজনেই এরকম একটা প্রফেশনের সাথে যুক্ত যেখানে আমাদের সময়ের কোনো দিক বিদিক নেই। না। ভোর রাত্রে ফেরা, রাত না থাকা বাড়িতে, অসুবিধা হয় না? সংসার কি করে সামলাও মিতালি? সংসার সামলানোর মানে টোটালটাই বাবার জন্য হচ্ছে, টোটালটাই বাবা। মানে বললাম না, বাবাই আমার মা, বাবাই আমার বাবা। বিয়ের পরেও যখন শ্বশুরবাড়িতে, তখনও শ্বশুরমশাই এত সাপোর্ট করেছেন, মানে বাচ্চা দেখার যে প্রবলেম সেটা নিয়ে। আর সংসার বলে না, অ্যাকচুয়ালি কী জানো তো, ওই ঘরোয়া ঠিক মহিলা আমি ওই রকম নই যে ওই ঘরের কাজ করব, সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে, ওই দিক দিয়ে আমি খুব হ্যাপি। মানে
ও তোকে করতে হবে না, ঠিক আছে আমরা করে নিচ্ছি, এইরকম ব্যাপারটা সবসময়। তা কলকাতা রসগোল্লার মতো হয়ে গেলে কি করে? ভীষণ খাই, খেতে ভালোবাসি। আমার বাবা বলেন কি স্পটে গেলে আগে সবাই দেখে স্টেজ কেমন, অডিয়েন্স কেমন, আমি আগে খুঁজি কোথায় ফুচকা আছে, কোথায় ঘুগনি আছে, আগে সেই খাবার খুঁজি। আগে তো খাবো না, যদি পেটটাই খায় থাকে গানটা কোথা থেকে বেরোবে। খেতে ভালোবাসি। আজকে কি গান শোনাবে বলো মিতালি আমাদের? বরকে নিয়ে একটা গান শুনছি, আমার বরের গান, মানে বরের হয়ে আমি একটা গান গাইছি। ওকে, হয়ে যাক। আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না, আমি কি করি রে, করি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। শোনে না, আমার বউ আমার কথা শোনে না, আমি কি করি রে, করি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। বাহ মিতালি, দারুণ। সংসারে এখন বোধহয় এটাই চলে তোমাদের। আমার বর সবসময় বলে তুমি আমার একদম কথা শোনো না, কারণ আমার বর একদম সাইলেন্ট আর আমি ততটাই বিপরীত। আমি বক 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 সারাক্ষণ করে যে অ্যাকচুয়ালি আমার বরের সাথে কথা হয় কখন যেন, আমি যখন বাইরে থাকি ফোনে কথা হয়, আমি যদি ওর সাথে কোনো কথা বলি ও তো সবসময় ফোন নিয়ে, না হলে ওই বাজাচ্ছে প্র্যাকটিস করে যাচ্ছে, তো ওর সাথে যে কথা বলো বলে কি তুমি কখন বললে আমি এই কথাটা, তুমি এত মিথ্যা কথা বলো না, আমি বলেছি তোমাকে তুমি শোনোনি, তোমার কান কোন দিকে মন কোন দিকে, ওই জন্য বলে সবসময় এই যে আমার বউ আমার কথা শোনে না। এটা উল্টো হওয়ার কথা, মানে আমার বর আমার কথা শোনে না। ভালো থেকো মিতালি, আমার অনেক শুভেচ্ছা রইল তোমার গানের জগতের জন্য। খুব ভালো। দেখা যাক সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই, দেখো তোমাদের কোমরে দুখানা ঝুড়ি বেঁধে দেওয়া হবে, একটা খালি ঝুড়ি, একটা আমাদের বল আছে। 30 সেকেন্ডের খেলা, বল নেবে বাউন্স করবে যেন খালি ঝুড়িতে এসে ঢুকে, সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে মিতালি। স্টার্ট, চলো। দুবার পড়ে গিয়েও তুমি এত ভালো খেলেছো, কেউ পারবে কিনা সন্দেহ। এবার আমাকে ওঠাও তো, আমি উঠতে পারবো না। তুমি পারবে না, তুমি উল্টে যাবে আমার কাছে। ওটা ঠিক পারবে, কোনো প্রবলেম নেই। যদি কোমরে প্রবলেম আছে যখন নিজেকে টিভিতে দেখবে কি যে করবে সবাই, তোমার পরিবারের লোকজন, তুমি নিজের লজ্জা। 30 সেকেন্ডে মিতালি বেচারা অনেকবার পড়ে গিয়ে 10টা বল কালেক্ট করেছে। ভেরি গুড।
বাংলা দিদির জন্য সব থেকে বড় খবর, অডিশন নয়, সরাসরি দিদি নাম্বার 1-এ খেলার সুযোগ। আর এই সুবর্ণ সুযোগ প্রতি পর্বে পাবে 50 জন করে দিদি। দিদি নাম্বার 1 দেখুন, পর্ব চলাকালীন একটা সহজ প্রশ্নের উত্তর দিন, থাকবে 1 ঘন্টা ফাটাফাটি মজা আর প্রচুর প্রচুর গিফটস। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। মন্দি, এবার আপনার সাথে কথা বলি। হ্যাঁ দিদি। মোমোর বিজনেস আপনার, মোমোর হোলসেলার আপনি। সারা কলকাতা শহর পশ্চিম বাংলায় আপনার দোকান থেকে মোমো যায়। হ্যাঁ। বাহ, এবার একটু গল্পটা শুনি, মাথায় এলো কিভাবে এটা আপনার? প্রথম আমার বিয়ে যখন হয়েছে আমি কোনোদিনই ভাবিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত হব, কিন্তু বিয়ে হলো, তারপরে আমার বেবি, এবার আস্তে আস্তে দেখছি চাপটা বাড়ছে। আমি থেকে দেখতাম, আমার খুব ইচ্ছা হতো আমি শিখি, তখন আমি কিছুই জানতাম না যখন নাকি আমি ঢুকি, কিন্তু আস্তে আস্তে আমি নিজে শিখলাম জিনিসটা, মোমো। তারপরে আমার ওই ছোট্ট বেবিকে নিয়ে এক এক দিনে আমার মাল উঠতো 20 থেকে 25 কেজি, প্রথম স্টার্টিং। 20 কেজি মোমো বানাতে? হ্যাঁ। একদিনে? হ্যাঁ। বাপরে, 20-25 কেজি মানে কত পিস মোমো হবে? 1800 2000 পিস। মোমো বেলতে হবে, তার মধ্যে পুর দিতে হবে, সেটা বন্ধ করতে হবে। হ্যাঁ দিদি। 1800 মোমো? হ্যাঁ, কোনো ব্যাপার না দিদি তখন। এইবার আমি যখন শিখে গেলাম আস্তে আস্তে, আমার সঙ্গে তখন একজন মহিলা ছিল, আমি একজন মহিলাকে পেয়েছিলাম, ব্যাস একজন তাতেই মহিলা 1800 মোমো? আর আমি। হ্যাঁ দিদি। তখন আমার বেবি খুব ছোট্ট শুয়ে থাকতো, আমার শাশুড়ি মা দেখতো, কোনো অতটা ঝামেলা ছিল না। এইবার আস্তে আস্তে আমি দেখলাম আমার আরও স্টাফ বাড়াতে হবে। এবার তখন কি করলাম, ওই ছোট্ট বেবিকে নিয়ে আমি লিফলেট দিতাম, টেনে টেনে লিফলেট বিলি করলাম, মহিলা খুঁজতাম, গ্রাম্য মহিলা, কারণ আমি দেখতাম যাদের প্রয়োজন, সংসারে অভাব আছে, কাজের দরকার, মন দিয়ে কাজটা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ পুরুষরা যারা কাজ করতো দিদি, ঠিক অনিয়মে কাজগুলো চলতো, এমন এমন অনিয়ম চলতো, কাঠি পাওয়া যাচ্ছে, প্লাস্টিকের টুকরো পাওয়া যাচ্ছে। মানুষ খাবার জিনিসটা খাবে খুব পরিষ্কার, আমি সবসময় চাই কেমিক্যালবিহীন, রংবিহীন খাবার। এবার আস্তে আস্তে একজনের থেকে 2 জন হলো, 2 জনের থেকে 3 জন, সেই মহিলাদের নিয়ে তাদের শিখিয়ে ফিশ ফিঙ্গার পারে, মোমো পারে, আস্তে আস্তে শিখলো, শিখে তারা এখন সেই মোমো আমার তৈরি হয়ে বিভিন্ন মলে মলে যায়, দোকানে যায় পাইকারি হিসাবে। এমনকি আগে বটিতে পেঁয়াজ কাটা হতো দিদি, আমি এই ছোট বাচ্চাকে রেখে বড়বাজারে পেঁয়াজ কাটার মেশিন কিনতে গেছিলাম। সেদিন আমার খুব মনে পড়ে, যখন আমি আসি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, আমার ছোট্ট বাচ্চাটা ঘরে। আজ আমার বাচ্চা বড় হয়েছে, ভালোও আছে, কিন্তু আমার বাচ্চা যখন হয়েছিল তখন আমি যে এতটা ওকে নিয়ে পরিশ্রম করতে পারবো আমি কল্পনা করতে পারিনি। আজকে এই মোমোর ব্যবসার মেন উদ্যোগ যদি আমি, আমার বাচ্চা এইটুখানি হলেও তারও কিছুই আছে, কারণ সে আমার কোলে থাকতো, আমি সেই নিয়ে লিফলেট দিতাম, লিফলেট দিয়ে দিয়ে আজকে সব মহিলাদের একত্র করতে পেরেছি। আজকে আমার জন্য যে কিছু মহিলা কাজ পাচ্ছে, এটা আমার কাছে বিশালই। আগাগোড়াই আমার ইচ্ছা ছিল মহিলাদের নিয়ে কিছু করা দিদি, কিন্তু আমার এই মোমোর ব্যবসাটা এখন এমন, আমি চাইছি আরও বড় করতে, আরও মহিলা দরকার, আমার না একটা বড় জায়গা দরকার। আমার জায়গাটা এতটাই ছোট হয়ে গেছে দিদি। কোথায় তোমার এই জায়গা, কোথায়? আমার সোনারপুরে দিদি। আচ্ছা। সোনারপুর কামরাবাদে নিজস্ব কারখানা আছে। আগে আমার একটা দোকান ছিল দিদি, সেখান থেকে আজকে 2টো দোকান হয়েছে। কিন্তু আমার একটা কথা বলো মন, মানুষ যাচ্ছে মোমো নিচ্ছে, খাচ্ছে, এবার সেই মোমোটা তুমি বানাচ্ছ, সেটা আসছে এতখানি পথ, তারপরে সে ডেলিভারি করছে, মোমোটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তার টেস্ট কোথা থেকে আসবে? যেগুলো আমার দোকানে হচ্ছে সেগুলো তো একদম ইনস্ট্যান্ট, আমরা স্টিমারে স্টিম দিয়ে দিচ্ছি, যে প্যান ফ্রাই খাচ্ছে ফ্রাই করে দিচ্ছি। এবার যারা দূরে নিয়ে যাচ্ছে তারা তাদের দোকানে নিয়ে গিয়ে সেম প্রসেসেই করছে, ওই ফ্রাই করে দিচ্ছে বা স্টিম দিয়ে দিচ্ছে। মনে তো ঠান্ডা হওয়ার ব্যাপারেই আমি জায়গাটা দিচ্ছি না। নিজে যখন করতে তখন 1800 মোমো বানাতে দিন। হ্যাঁ দিদি। এখন কারখানায় কত কেজি মোমো বানাও? এখন 40 কেজি, 50 কেজি, 60 কেজি, পুজো আসছে আরও বাড়বে। তুমি কি শুধু কলকাতা শহরের মধ্যেই সাপ্লাই দাও না বাইরেও যায়? এখন আপাতত কলকাতা, এবার তাতেই এত এত লোক মোমো খায়? হ্যাঁ দিদি। আমি চাইছি কলকাতার বাইরের থেকেও যদি আমায় কেউ যোগাযোগ করে আমি তাকেও দিতে পারবো। মিতালি আপনার নাম্বারটা দিয়ে নিয়ে নেবে। মিতালি তো খালি হাঁ করে শুনছে, গন্ধতে পাচ্ছি না, গন্ধ সে দেখতে পাবে। চোখের সামনে আমার মোমো ঘুরছে এখন। যার ফ্যাক্টরিতে এত মোমো, তার চেহারা কিরকম কেন? দিদি এত খাটনি হয় সকাল থেকে, আমার এতটুকু বসার টাইম পাই তো বন্দি ধরো ময়দা আনতে হয়, হ্যাঁ চিকেন রাখতে হয়, হ্যাঁ কিমা করতে হয়, সব সব। কত কেজি ময়দা আসে? ময়দা আমাদের বস্তা হিসাবে দিদি।
বাবা, আশা করি মাখার গল্প আছে। হ্যাঁ, মাখার গল্প আছে, বেলার গল্প আছে, পুর তৈরির ব্যাপার আছে, কিমা করার ব্যাপার আছে, মশলাটা মাখার ব্যাপার আছে, বাহ। সব এরকম পার্ট বাই পার্ট। তুমি ময়দা মাখবে, তুমি কিমা করবে, তুমি পেঁয়াজ পেস্ট করে বের করবে, এরকম। সব থেকে বড় কথা সেটা স্বাস্থ্যকর হতে হবে, পরিবেশ একদম পরিষ্কার হতে হবে না? সবচেয়ে বড় কথা দিদি, খাবার আমার জিনিস। দোকানে ভিড়টা হয় কি জানেন, অনেক দূর দূর থেকে আসে। যে কেউ যদি গিয়ে বলে যে আপনি কি কি দিয়ে করছেন, প্রোডাক্টটা তৈরি করছেন, প্রত্যেকটা একটা ব্র্যান্ডেড জিনিস পাবেন আপনি। আমি চাইছি কেমিক্যালবিহীন, রংবিহীন। আর মহিলা দিয়ে এই কারণেই করছি, প্রচণ্ড দিদি পরিষ্কার আর নিডল ক্লিন হয়, ওরা মন প্রাণ দিয়ে করে। তোমার যে দোকান, সেই দোকানে তুমি কি কি রাখো? মোমো ছাড়া আর কি কি থাকে? মোমো, ফিশ ফিঙ্গার, পকোড়া, ফ্রাইড রাইস, সেগুলোও বানাও? সব A to Z। আমার পরবর্তী সামনেই চালু করব বিরিয়ানি, মহিলা দিয়ে বিরিয়ানি কারখানাটা চালু। খুব ভালো। যারা বাড়িতে বসে ভাবছেন যে কি করে মোমোর ব্যবসা শুরু করা যায়, তাহলে ইমিডিয়েটলি আমি মন্দির সাথে চাই যোগাযোগ আমাকে করুন। দেখে শিখুক একদম। আরো মহিলারা। এই দিদি নাম্বার 1 স্টেজটাই এমন, একজনকে দেখে যে কিছু করবে না ভাবে সেও জেগে ওঠে যদি কেউ ঘুমিয়ে থাকে। কারণ আমি নিজে দেখতাম, আমি ভাবতাম কবে এই প্ল্যাটফর্মটা পাবো কথা বলার জন্য। আমার মনে অনেক কথা। আমি জীবনে দিদি এমন এমন কাজ করেছি, আপনি রাত জেগে তত্ত্ব সাজানো, বিউটিশিয়ান, মেহেন্দি, মানে আমি কাজকে কোনোদিন ভয় পাইনি। সাইকেল চালানো থেকে স্কুটি সবই আমার জানা। খুব ভালো। আপনি শুধু মোমো ভালো বানান না, কথাও ভালো বলতে পারেন। ভালো থাকবেন মন্দি, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। আপনার নাম্বারটা আমার দিয়ে যাবেন, যখন মোমোর দরকার হবে আপনার কাছে চলে যাবো। হ্যাঁ দিদি, নিশ্চয়ই আপনি আসবেন যখন। হ্যাঁ, মিতালিও চেয়েছি, মিতালিকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি বলো মোমো তৈরি করি, তাহলে ওর মতো রোগা হয়ে যাবো। কতগুলো মোমো একসাথে খেতে পারো মিতালি? আমি বললে সবাই শুনে নেবে না, এটা কি ব্যাপার হয়ে যাবে বলে তো। অগুন্তি না? আর আমার যে ফ্ল্যাটটা, আমি ফ্ল্যাটটা মানে একদম খুঁজে খুঁজে এমন ফ্ল্যাট নিয়েছি, আমার নিচে একতলায় মোমোর দোকান। মানে গন্ধেতে, বিকেল হলেই গন্ধেতেই আমি পাগল হতে থাকি। আজকে কি খবর নেবে তো মোমোটা মন্দির ওখান থেকে আসে কি? ভালো থেকো মন্দির, দারুণ লাগলো পরিচয় হয়ে। খুব ভালো, খুব ভালো। Start. অত দূরে নয়, পায়ের সরে পারো। হ্যাঁ, ভেরি গুড, এইরকম ভাবে খেলতে হবে। কোথায় পাচ্ছেন? পায়ের সামনে, আগেরটার মতো। ভেরি গুড। হ্যাঁ, একদম। পায়ের সামনে মারো। মন্দির 30 সেকেন্ডে 3টে বল কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। অম্বুজা, নাম নিয়ে তো অনেক কথা হলো, কি করো তুমি বলো? আমি স্কুলে পড়াই কোন সাবজেক্ট? ইংলিশ। ওকে, কোন স্কুল? গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়, বনগা সাব ডিভিশন এটা। আচ্ছা, তো রাগী টিচার না? মানে আমায় দেখে কি রাগি মনে হয়? না, মনে তো হয় না, টিচারদের তো একটু তো হতে হয়। আমি মনে করি না যে খুব রেগে গেলে বা প্রচণ্ড বকাবকি করলেই তাদের খুব কাছাকাছি আসা যায় বা তাদের প্রবলেমগুলো সলভ করা যায়। মফস্বলে জন্ম, হাবড়াতেই আমার বড় হয়ে ওঠা, বাবা মার একমাত্র মেয়ে, এবং আমার পরিবারের সবাই প্রায় টিচার, যার জন্য আমি ছোটবেলা থেকে ভাবতাম আমি আর যাই হই কখনো টিচার হব না। তো যাই হোক, বিধাতা পুরুষ অদৃষ্টে হেসেছিলেন, আমি হয়ে গেলাম টিচার, এবং সেটা মাস্টার্সের পর। যখন স্কুল জয়েন করলাম তখনই আমার মোটামুটি আমার এক ক্লাসমেটের সাথে আমার একটি পরিচয়। হ্যাঁ, পরিচয়, এবং সেটা খুব সহজেই খুব তাড়াতাড়ি সেটা পরিণয়ের দিকে আর কি এগোচ্ছিল। কিন্তু অদ্ভুতভাবে সব কিছু আর কি উল্টে পাল্টে গেল। আমি মানুষ চিনতে এত বড় ভুল করব সেটা আমি কখনো ভাবিনি। বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, তারপরে তুমি রিয়েলাইজ করলে? তারপরে এবং সব থেকে বড় যে বাধাটা আমার জন্য আমার সামনে এসে দাঁড়ায় সেটা হচ্ছে চাকরির বাধাটা। মানে চাকরি করা যাবে না এরকম একটা ব্যাপার। জানতে না আগে? একদম না, একদিনের জন্যেও না, ঘুণাক্ষরেও না। সেটা কি ওনার প্রবলেম ছিল না পরিবারের প্রবলেম ছিল? উভয় তো। ও বাবা। যেহেতু
আমার পছন্দ সেই জায়গাটা আমি বাবা মার কাছে ডিসক্লোজ করব কি করে। মানে আমার খারাপ লাগার জায়গা এটাই যে খুব সহজে চলা একটা জীবন হঠাৎ করে কি করে থমকে গেল, আর ওই লোকগুলোকে মানে আমার জন্য এতটা ইনসাল্টেড হতে হচ্ছে, মুখ নিচু করে চলতে হচ্ছে, তারা কষ্ট পাচ্ছেন, তাদের একমাত্র মেয়ের এই পরিণতি দেখতে হবে এটা কখনো তারা ভাবেননি। কারণ আফটার অল তো একটা শিক্ষক পরিবার, সেখানে ডিভোর্স একটা খুব বড় একটা শব্দ, মানে বিবাহ বিচ্ছিন্না। তো যাই হোক, ডিভোর্সের পক্ষেই সবাই রায় দিয়েছিলেন আমার পরিবারের, যে না তোমাকে এখানে এভাবে থাকতে হবে না, মানে এভাবে থাকা যায় না। রাদার আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি ভাবতেই পারছিলাম না যে এটা হয়েছে আদৌ আমার সাথে বা হতে পারে। তো যাই হোক, একটা বেশ দীর্ঘ ছুটির পর যখন আমি স্কুলে আবার গেলাম, তখন আমার মনে হয়েছিল যে চাকরিটা রেখে কী লাভ, এটা আমি ছেড়ে দিই। কিন্তু কনস্ট্যান্টলি আমার পরিবার এবং আমার টিচাররা তারা আমাকে বুঝিয়ে গেছেন যে চাকরিটা ছেড়ো না, এটা তোমার একটা পরিচয়। তো যখন আমি স্কুলে গেলাম তখন খুব অবাক হয়ে আমি দেখলাম যে মাত্র এই কয়েক দিনের ব্যবধানে যে সমস্ত মেয়েদেরকে আমি ক্লাসে দেখে গেছিলাম একদম কচি কচি মুখ 9-10-এর, তাদের অনেকের কপালে সিঁদুর উঠে গেছে। ক্লাস 8 পর্যন্ত মিড ডে মিল, ক্লাস 9-এ যখন উঠে যাচ্ছ মানে একটা পেট ফ্যামিলিতে দিনে এক্সট্রা তোমার একবেলা খাবার দিতে হচ্ছে। তার থেকে সহজ সমাধান হচ্ছে বিয়ে দিয়ে দাও। তো বছর 3 আগে আমার স্কুলে একটি মেয়ে একদিনকে গিয়ে বেশ হন্তদন্ত হয়ে এসে বলল যে ম্যাম জানেন তো আমাদের বন্ধু অমুকের আজকে না বিয়ে। তো আমি দিদি তখন একদম মানে আগু পিছু কিছু ভাবিনি, আমার HM-কে গিয়ে জানালাম যে দিদি এটাকে আটকাতে হবে। সাথে সাথে ম্যাডাম ফোন করলেন চাইল্ড হেল্পলাইন নাম্বারে। আমাদের ওখানকার যারা প্রশাসক রয়েছেন বনগাঁ সাব ডিভিশনের, তাদের সাথে আমি গেলাম। ম্যারাপ বাঁধা, প্যান্ডেল বাঁধা, খাওয়া দাওয়ার আয়োজন চলছে, সেখানে পুলিশ ঢুকছে, আমি তাদেরকে লিড করছি। এই জায়গাটা আমার মানে ভীষণই ভেঙে যাচ্ছিলাম, মানে কোথাও একটা আমার ভিতরে একটা মারাত্মক তোলপাড় চলছিল। কিন্তু কোথাও আবার এরকমও মনে হচ্ছিল যে এটা আজকে না করলে ওই মেয়েটার ভবিষ্যৎটা আরও খারাপ, মানে আমি যেটা পেরিয়ে এসেছি ও তার থেকেও খারাপ সিচুয়েশনের দিকে যাচ্ছে। বাবা মাকে বোঝানো হলো, তারা বুঝতে নারাজ একেবারেই। এবং তারা বললেন, আরও উদাহরণ দিলেন যে কেন আমি তো মানে আমারই তো বেশ 12-13-তে বিয়ে হয়েছে, তাতে কী অসুবিধা হয়েছে, 3 মেয়ে আমার। তার মাকে আমি আলাদা করে ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনার এখন বয়স কত আন্টি? তো তিনি বললেন যে 40 মতো হবে। 40 বছর বয়সে আপনার ছোট মেয়ের বয়স 14। তো আপনি কি চান যে আপনার বয়সে আপনি যে জায়গায় আছেন আপনার মেয়ে এই জায়গাতেই থাকুক? তখন তিনি আমার হাত ধরে বললেন তুমি এই বিয়েটা বন্ধ করো। অনেক প্রশ্ন উঠেছিল যে এবার পাত্রপক্ষকে কি বলবো। তো পাত্রপক্ষকে ফোন করা হলো ওখান থেকে যে আপনি যদি এই নাবালিকাকে বিয়ে করেন তাহলে আপনার কিন্তু পরবর্তী গন্তব্য হবে জেলখানা। তো যাই হোক, তাকে বোঝানো গেল। কিন্তু তারও পরে প্রশ্ন ছিল যে তাহলে এই আয়োজন কি হবে? আমরা কষ্ট করে ধার দেনা করে এই যে আয়োজন করেছি এটা তো তাহলে আমাদের সব বৃথা হয়ে গেল। তো আমি আলোচনা করলাম স্কুলের HM-এর সাথে, ম্যানেজিং কমিটির সাথে, এবং তারা ফাইনালি রাজি হলেন যে ওই সমস্ত খাবার মিড ডে মিলের জন্য কিনে নেওয়া হোক স্কুলে। ওটা ছিল আমার প্রথম অভিযান। তারপরে আস্তে আস্তে করে বেশ কয়েকটা মানে 6-7টা কেস এরকম হয়েছে যেখানে ওই গ্রামাঞ্চলের অনেক মানুষের চোখ খুলেছে আর কি। একদম এইরকম করে গিয়ে আমি উপস্থিত হয়েছি। কিন্তু থ্যাঙ্ক গুডনেস এখন অনেক বেশি কাজ হয় কাউন্সেলিংয়ে, মানে মেয়েরা নিজে থেকে এসে জানায় যে ম্যাম আমার বাড়ি থেকে বিয়ের কথাবার্তা চলছে, আমি কিন্তু বিয়ে করতে চাই না। তখন তোমরা স্টেপ নাও। হ্যাঁ, গুড। কত বছর হয়ে গেল অম্বুজা স্কুলের সাথে তুমি? আমি এই স্কুলে এসেছি অলমোস্ট 5-6 বছর। 6 বছরে কি মনে হচ্ছে মানুষের মধ্যে পরিবর্তন এসছে? বাবা মারা বুঝতে পারছে গ্রামের মধ্যে অবশ্যই হয়েছে, সচেতনতাটা এসছে। একদম একদম অনেকটাই হয়েছে। আর মেয়েদের কেরিয়ার চুজ করার ব্যাপারেও আমি মনে হয় অনেকটা বোঝাতে পেরেছি ওখানকার লোকজনদেরকে। বেসিক্যালি আমার মনে হয় যে শিক্ষাটা ভীষণ প্রয়োজন অম্বুজা, ভীষণ। সেই জায়গাটা ভীষণ গ্যাপ হয়ে গেছে বলেই চিন্তা ভাবনাটাই প্রকাশ পাচ্ছে না। একদম দিদি, এই যে স্কুলে পড়াচ্ছ ধরো বা এরকম ধরনের আরো অনেক স্কুল আসা দরকার, প্রত্যেককে পড়াশোনা করতে হবে, স্কুলে যেতে হবে, নতুন জেনারেশনকে স্কুলে পৌঁছতে হবে, তবে তো তারা জানবে যে আমরা কি পড়ছি আর আমার জীবনে কোথায় যেতে হবে। একদম। কত বাড়িতে গিয়ে 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 তুমি একা বোঝাবে, এটা কি সম্ভব? না দিদি, এটা সম্ভব নয়। কলকাতা শহরের বাইরে এই রেভলিউশনটা আনা ভীষণ দরকার। অল দ্য বেস্ট অম্বুজা, তোমার মতো মেয়েরা আছে বলে সমাজে এখনো মানুষ আর পিছিয়ে পড়ছে না এবং নতুন করে ভাবতে শুরু করছে। থ্যাংক ইউ দিদি। আলো ছড়িয়ে দেওয়া সমাজে অম্বুজা, ভেরি গুড।
স্টার্ট। হরবার করুন, আরামসে করা হবে, হরবার করলে হবে না। অম্বুজা 30 সেকেন্ডসে 5টা বল কালেক্ট করেছে। মৌ, তোমার হাতের কাজের ব্যাপারে একটু শুনবো এবার। কবে তুমি জানতে পারলে যে তোমার হাতে এত জাদু আছে? মা আমাকে বলেছে যে ছোটবেলায় নাকি আমি সারা ঘর ভর্তি করে রং পেন্সিলে আঁকতাম দেওয়ালে সব জায়গায়, মা সারাদিন ঘষে ঘষে সেগুলোকে তুলতে থাকতো। আর ছোটবেলা থেকে কী করতাম, প্লাস্টিকের বোতল বা অন্য কিছু দিয়ে সেটাগুলোতে টব বানাতাম, ফুলের টব কিংবা ফ্লাওয়ার বাস বানাতাম। কেউ কেউ বলতো কি ঘোড়ার মাথায় একটা বানিয়েছিস, একটা কি কেমন একটা দেখতে। তো ওইগুলো নিয়ে আমার কিছু মনে হতো না, কিন্তু 2-3 বছর এটা ট্রাই করতে করতে যখন ভালো কিছুটা বানাতাম, বান্ধবীরা বা অন্য এসে বলতো এটা কোথা থেকে কিনেছিস, দারুণ তো ব্যাপারটা, তখন আমি মনে মনে হাসতাম, এটা তো আমারই বানানোর একটা জিনিস। আর বিশেষত এখন আমি কি করি, প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে বেশি বানাই, কারণ প্লাস্টিকটা কোনোভাবে ওটাকে ডিস্ট্রয় করা যায় না, তো সেটা পরিবেশের জন্য খুব হার্মফুল। তো ওটাকে আমরা রিসাইকেল করতে পারি, তো ওটা হয়তো আরও সুন্দর হবে ব্যাপারটা। আর ঘরে সাজানো নিজের হাতে যদি কোনো জিনিস থাকে, মনের কাছে অনেক একটা বড় শান্তির জায়গা। ইচ্ছেটা তো ছিল, তারপরে কি শিখতে শুরু করলে? শিখলে না, শিখেছি বলতে আমি টিভিতে বা অন্য জায়গায় দেখে দেখে না, আমি শেখা দেখে দেখে খালি? হ্যাঁ, দেখে দেখে কাজ করা, কিছু আইডিয়া বা নিজস্ব কিছু আইডিয়া, যেরকম একটা পুরনো পার্টি সেটা ছিঁড়ে গেছে, সেটা দিয়ে কোনো কিছু তৈরি করা, পুরনো বোতল আছে, তোমার কাছে সেটা দিয়ে। আইডিয়াসগুলো ছিল? হ্যাঁ, এইগুলো আমার ইচ্ছা হতো। এখন আমার ফ্রেন্ডরা মনে করে যে তাদের বার্থডেতে আমি গিফট হিসাবে আমার নিজের হাতের তৈরি জিনিসই দেবো, আর তারা আগ্রহ করে থাকে যে আমার বার্থডে কবে আসবে, মোর থেকে একটা জিনিস পাবো একটা। এইগুলো নিয়ে আমাকে বলে যে এগুলো নাকি ব্যবসা করতে পারিস, তো এটা নিয়ে আরো বড় কিছু ভাবো না কেন? অনলাইন আছে, আজ আর কত কিছু প্রফেশনস আছে। এখনো ভাবিনি, কিন্তু সবাইকেই দান করতে থাকি। শুধু দিয়ে যাচ্ছ? চলো আমাকে দেখি একটু কি কি করো তুমি। বাহ, এটা কি দিয়ে? এমসিল দিয়ে বানানো। এইটা হচ্ছে অ্যাক্রিলিক পেইন্ট, একটা হ্যান্ডমেড পেপারের উপর অ্যাক্রিলিক পেইন্ট। আর এটা এগুলো তুমি কাছে দিয়ে বানাও? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আইসক্রিম স্টিক। আর এটা হচ্ছে পেপার দিয়ে করেছি। খুব ভালো, সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে, এইটাই আমি করেছি, এই যে বেসটা, এটা হচ্ছে ঝুড়ির পিছনের অংশ, এটা ভেঙে গেছিল, সেটা দিয়ে করা। আচ্ছা, এটা তোমার জামস? হ্যাঁ, উল জ্যামস। আর বাড়িতে একটা পুরনো উল জ্যামস ছিল, সেটা থেকে খুলে নিয়ে আমি এটাকে এটার মধ্যে লাগিয়ে দিয়েছো। বাহ, আইডিয়া, ইনোভেটিভ আইডিয়াস। মৌ 30 সেকেন্ডে 17টা বল কালেক্ট করেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মৌ 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মিতালি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে অম্বুজা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে মুন্দি 5 পয়েন্টস। মৌয়ের পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। মিতালি পছন্দ টিভি ক্যাবিনেট, অম্বুজা পছন্দ স্যান্ডউইচ গ্রিল, মন্দির পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা।
শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুজয় এবং সোমচন্দা। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। জলে নেব না আর থই পাবে না, জলে নেব না আর থই পাবে না, থই থই করে নদী এখন যে বরষা, এই সময়ে নদীর নেই কোনো ভরসা। ডুব জল নেই কুললি দল, জল খেলা খেলো না আর তুমি সহসা, জলে নেব না আর থই পাবে না। প্রশ্ন হলো গান অনুযায়ী নদী কেমন করে বর্ষায়? বলো মন্দি। থই থই। 5 পয়েন্ট। ভেরি গুড, ভেরি গুড। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। পৃথিবীর ছবি এসছে, এমন একটা গান শোনাবে যেটার মধ্যে পৃথিবী শব্দটা আছে বা দুনিয়া। বলো মিতালি। পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়। 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এটা হয়ে যাক গান। পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ি মাছ দরিয়ায়, আকাশে রাঙাতে চায় প্রদীপ শিখায়। পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, মিশরের নীল। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর আসবে, একটি অক্ষর এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে, আমি বলবো না। মৌ। টাইম আপ মৌ, ভেরি সরি, -5। এটা হয়ে যাক গান। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। আমি তাই বুঝি তোমায় কোথায়, এইখানে কোথায় এইখানে জানি না কোথায় তুমি হারিয়ে গেছো। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। মেঘের ছবি এসছে, এমন একটি গান শোনাবে যেটার মধ্যে মেঘ শব্দটি আছে। বলো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। 5 পয়েন্ট। সঙ্গে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। ये काली काली आंखें, ये गोरे गोरे गाल, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल, ये काली काली आंखें, ये गोरे गोरे गाल, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल, देखा जो तुझे जानम हुआ है पूरा हाल, ये काली काली आंखें। গানের কথা অনুযায়ী দোয়াতের সাথে সম্পর্কিত কি শব্দ আছে? বলো মৌ। কালি। 100। 5 পয়েন্ট। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট রবি। ওকে রবি আজকে এখানে এসছে আমাদের এক একটা টপিকের উপর অভিনয় করে দেখাবে ওখানে সামনে গিয়ে। ঠিক আছে, অভিনয় শেষ হবে, ও ফেরত আসবে, আমি বলবো, তখন বাজার প্রেস করে উত্তর দেবে। পেরে যাও 5 পয়েন্ট পাবে, যদি না পারো -পয়েন্ট কিছু হবে না, প্রশ্নটা বাকি 3 জনের কাছে পাস হবে। প্রথম টপিক,
বলো ও ঋত্বিক রোশন 5 পয়েন্টস। সেকেন্ড টপিক একটি খাবার জিনিস। বলো রুমালি রুটি 5 পয়েন্টস। থার্ড টপিক গানের লাইন। बोलो अंबुजा। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। 5 पॉइंट्स। 4 नंबर टॉपिक टुकड़ा रहता है। अंबुजा রাবণ বধ পালা হচ্ছে, নাটক বা যাত্রা সেটা দেখছে। 5 পয়েন্টস। শেষ টপিক প্রচলিত কথা। মিতালি বলো খেতে পেলে বল। খেতে পেলে শুতে চায়। 5 পয়েন্টস। 5টা টপিক শেষ, এই রাউন্ডে খেলাও শেষ। রবির জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ রবি। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, অম্বুজা মৌ, দুজনেই 10 পয়েন্ট, দুজনেই এর সমস্যাতে। অম্বুজার পছন্দ চন্দ্রবতী হেয়ার রুটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে চন্দ্রবতীর নিজস্ব প্রোডাক্ট। মৌয়ের জন্য জাগ গ্লাসের সেট। সেকেন্ড পজিশনে মিতালি 5 পয়েন্টস। মিতালির জন্য হাতা খুন্তির সেট। ফিরে এলাম ব্রেকের
এরপর শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। সকলের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটাল তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। বাংলা দিদির জন্য সব থেকে বড় খবর, অডিশন নয়, সরাসরি দিদি নাম্বার 1-এ খেলার সুযোগ। আর এই সুবর্ণ সুযোগ প্রতি পর্বে পাবে 50 জন করে দিদি নাম্বার 1 দেখুন। পর্ব চলাকালীন একটা সহজ প্রশ্নের উত্তর দিন। থাকবে 1 ঘন্টা ফাটাফাটি মজা আর প্রচুর প্রচুর গিফট। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। আলতা, ফোড়ন, চন্দন, পরপর 3টে শব্দ থেকে 3টে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। অম্বুজা। আনন্দ। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। তোমার মামাতো বোন, তার একমাত্র পিসি, তার একমাত্র দেওর, তোমার কে? এবার বলো। অম্বুজা। আমার কাকা। 20 পয়েন্টস। সঙ্গে জুসার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে শাড়ি। শ্রেণীর পর চলে এলে মনে পড়ে স্কুলের দিন, নির্দিষ্ট পথে পৃথিবী করে যায় প্রদক্ষিণ। এবার বলো। অম্বুজা। কক্ষ। শ্রেণী কক্ষ আর নির্দিষ্ট পথে কক্ষপথে পৃথিবী প্রদক্ষিণ করে। 25। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার রয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, 1 টুকরো পাতে চাই, শরবত বানিয়ে খাই। ওপর নিচে ক্লু, মাথার উপর নজর কাড়ে, অনুষ্ঠানের জৌলুস বাড়ে। এবার বলো। মিতালি। ঝাড়বাতি, পাতিলেবু। 25। সঙ্গে উপাসনা মাস্টার রয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। চলে এসেছে শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে ফোবানা গ্যাস ওভেন। 30 পয়েন্টসের আনসার। প্রথম সুযোগে যদি খেলো, ভুল যদি করো মাইনাস হবে 20। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো। প্রথম সুযোগ চলে গেল, এবার আমরা দ্বিতীয় সুযোগে খেলবো। এবার পারলে 20 পয়েন্ট, নচেত -10। কিছু অক্ষর যোগ হবে, দেখো 2টো অক্ষর যোগ হয়েছে। এবার বলো। অম্বুজা। মাইক্রোফোন টেস্টিং। 25। সঙ্গে ফোবানা গ্যাস ওভেন। লাস্ট রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স অম্বুজার। আজকে দিদি নাম্বার 1 অম্বুজা রাও। তোমার মেমেন্টো মিতালি, হাসো। হ্যাঁ, এটা মৌয়ের উইনার ট্রফি অম্বুজা, দিদি নাম্বার 1-এর ব্যাচ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1-এর স্যার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মিয়ামারের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়ামারের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সবাই আমরা এখন মোমো খাবো এবং ফিশ ফিঙ্গার। লজ্জা পেও না মিতালি, আমার দিকে তাকিয়ে আছো কেন? দাও তোমার স্পুন।